যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান। সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ। পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে ইতালি গমনিচ্ছুদের বিক্ষোভ। দূতাবাসের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই আটকে রাখার অভিযোগ। ভুক্তভোগী 1 লাখের বেশি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আন্দোলনে নিহত আহতদের তথ্য চেয়ে সংশ্লিষ্টদের চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিস্তারিত জানাতে ট্রাইব্যুনালের সামনে আছেন রিপোর্টার আফজাল হোসেন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আফজাল, চিঠিটি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যতটুকু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন। আর এই চিঠি পাঠানোর কাজটি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং চিঠিটি এর মধ্যে প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পাঠানো হবে। পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 11টি অভিযোগ জমা পড়েছে, এই 11টি অভিযোগই হচ্ছে যে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত যে গণহত্যা হয়েছে, ছাত্র জনতার যে গণবিপ্লব, সেই গণবিপ্লবকে রুখে দিতে যে পুলিশের নির্দেশে যে নির্বিচারে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, যারা আহত হয়েছেন তাদের আসলে প্রাথমিকভাবে তাদের তথ্য সংগ্রহ করা দরকার। সেই তথ্য সংগ্রহ করার জন্যই এই উদ্যোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন নিয়েছে এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম গতকালকেই একটি ব্রিফিং করে প্রথম দায়িত্ব নেওয়ার পরে তিনি যেটি জানিয়েছেন যে এই ট্রাইব্যুনালে যে এখন পর্যন্ত অভিযোগগুলো জমা পড়েছে সেই অভিযোগের প্রধান অভিযুক্তই করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার যে মন্ত্রী পরিষদের শীর্ষ সদস্য যারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই ট্রাইব্যুনালে বিচারের জন্য গণহত্যার জন্য অভিযুক্ত করা হয়েছে এবং এর মধ্যে 29 জন সাংবাদিকও রয়েছেন, সিনিয়র সাংবাদিক। তাদেরকেও কিন্তু এই গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগ কিন্তু আনা হয়েছে। তাদের বিচার করতে গেলে এবং সেই বিচারটি যেন আন্তর্জাতিক মানসম্মত হয় এবং সেই বিচার নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, সেই কারণে যতভাবে সম্ভব বা যত দূর সম্ভব স্বচ্ছতা মেনেই এবং আন্তর্জাতিক যে নর্মস রয়েছে এবং ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটি মেনেই তারা এই বিচারটি করতে চান এবং বিচারের প্রাথমিক ধাপ হিসেবেই তারা তথ্য সংগ্রহের কাজ করছেন এবং তথ্য সংগ্রহ কাজ হয়ে গেলে যেহেতু ট্রাইব্যুনালটি এখনও ঝিমিয়ে পড়েছে বা ঝিমানো অবস্থায় রয়েছে, ট্রাইব্যুনালের কোনো বিচারক নেই, সেই কারণে একটু সময় নিচ্ছি। চিফ প্রসিকিউটর এর মধ্যে চলে এসেছে, আমরা চেষ্টা করব লাইভে তাকে একটু সংযুক্ত করার জন্য। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আসছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, জাস্ট খালি একটা লাইনে যদি বলে দেন যে কি পদক্ষেপটা নেওয়া হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তথ্য সংগ্রহের জন্য চিঠি দেওয়া হবে। আমরা যেটা আজকে করেছি যে বাংলাদেশের সবগুলো যে জেলাতে যারা যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সবগুলো হসপিটালের যারা কর্মকর্তা আছেন সেখানে গোরস্থানগুলো, গণকবর এবং বড় বড় গোরস্থান যারা আছে যেখানে মৃতদেহগুলোকে দাফন করা হয়েছে সেই সমস্ত জায়গায়, সকল পাবলিক এবং প্রাইভেট হসপিটাল, এরপরে বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে ঘটনাগুলো ঘটেছে এদের কাছে আমরা চিঠি দিচ্ছি তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তাদের কাছে আহত, নিহত এবং এই মূলত আহত নিহতের যে তালিকাগুলো আছে সেগুলো আমাদের কাছে সরবরাহ করার জন্য, কারণ এগুলো মামলা প্রমাণের জন্য কাজে লাগবে। আর হচ্ছে যে জেলা প্রশাসকদেরকে বলেছি, পুলিশ অফিসারদেরকে বলা হয়েছে যে আপনাদের এখানে সোফার যে সমস্ত মামলা দায়ের হয়েছে অথবা কি ঘটনা ঘটেছে আপনাদের ভার্সনটা কি, এই জিনিসগুলো অবিলম্বে তদন্ত সংস্থার কাছে পাঠানোর জন্য। এটা কি চিঠিটি পাঠানো হয়ে গেছে? এটা প্রক্রিয়ার মধ্যে আছে, আজকেই সেটা চলে যাবে। ওকে, শুনছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম কথা বলছেন এবং এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আজকের মধ্যেই দেশের সকল জেলা প্রশাসক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বেসরকারি হাসপাতাল এবং একই সঙ্গে কবরস্থান, অনেকেইকেই কিন্তু নাম পরিচয়হীনভাবে কবর দেওয়া হয়েছে বেয়ারেশ লাশ হিসাবে, সেই তথ্যও কিন্তু চাওয়া হয়েছে এবং এটি বিচারের স্বার্থেই লাগবে এমনটি তারা বলছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে। ঠিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের উচিত সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত এ অঞ্চলে প্রভুত্ব চায়, তবে বিএনপি পারস্পরিক শ্রদ্ধার আদলে বাংলাদেশ ভারত সম্পর্ক দেখতে চায়। দেশে খুব শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে মতামতের উপরে শ্রদ্ধা নিদর্শন করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। পানির তোড়ে ভেঙে যায় নোয়াখালীর মুসাপুরের রেগুলেটর। এ কারণে ছোট ফেনী নদীর দুই তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জানেন যে ফেনীতে যে শরণকালের ভয়াবহ বন্যা হয়েছে গত 20 আগস্ট থেকে, এবং সেই বন্যার যে পানির যে প্রবাহ এবং ফেনী সহ আশেপাশের জেলাকে কিন্তু অনেক জায়গায় 5 থেকে 8 ফুট পানি হয়েছিল, এবং সেই পানির যে তোড় যখন এক এক অঞ্চল নিম্নাঞ্চল প্লাবিত হতে থাকে, পর্যায়ক্রমে যখন ফেনীর মোহনা এবং যে নোয়াখালীর কোম্পানীগঞ্জের যে মুসাপুরের মোহনায় রেগুলেটর যে ছিল মুসাপুরের, সেটি ভেঙে গিয়েছিল 26 তারিখে, এবং সেই 26 তারিখে ভেঙে যাওয়ার পর মূলত ছোট ফেনী নদীর দুতীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। কারণ হচ্ছে যখন সুইচ গেটটি ছিল তখন কিন্তু নিয়ন্ত্রিত স্রোত ছিল, যার কারণে কিন্তু সেখানে কয়েক বছর ধরে, গত 5-7 বছর ধরে কোনো ভাঙনের দেখা ছিল না। এখন যে জোয়ার ভাটার পানি সমুদ্র থেকে অবাধে ঢুকছে, যার কারণে কিন্তু একের পর এক বিভিন্ন এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ মসজিদ সব কিছু ভেঙে একাকার হয়ে যাচ্ছে, এবং একের পর এক যে কৃষি জমি সেগুলো বিলীন হচ্ছে, এবং বিভিন্ন অবকাঠামো ভেঙে বিলীন হচ্ছে। আমরা রয়েছি এখন নোয়াখালীর যে কোম্পানীগঞ্জের চর পার্বতী এলাকার মৌলভীবাজার এলাকায়। সেখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে সব এলাকার যে স্থানীয় যাদের সাথে কথা বলেছি যে গত কয়েকদিনে শত শত বিঘা জমি বিলীন হয়েছে, অনেক রাস্তাঘাট বিলীন হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব। এখানকার স্থানীয় চেয়ারম্যান রয়েছেন কাজী হানিফ সাহেব, উনি আপনাকে বলবেন যে এলাকার আসলে এই ভাঙনে কি প্রভাব পড়ছে, এখান থেকে রক্ষার উপায়টা কি? জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2 নং সব ইউনিয়ন চেয়ারম্যান কাজী হানিফ বলছি। অর্থাৎ মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়ার সাথে সাথে আমার সর্বপ্রতি ইউনিয়নের প্রায় 500 একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, এবং 15-20টা গড় শুদ্ধকেই এই নদীতে পড়ে গিয়েছে। এই আপনার যে বেড়িবাঁধ, এটা যদি কি পূর্ণ সংস্কার না হয় তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের মৌলভীবাজার কদমতলা যে কোম্পানীগঞ্জ আমাদের মূল সড়ক, এই মূল সড়ক মাত্র 5-7 দিনের মধ্যে কি চলে যাবে। এই জন্য ধন্যবাদ। আসলে শুনছিলেন যে একটি এলাকার চিত্র বলছেন, শুধু এই এলাকাটাই নয়, এই নদীর তীরবর্তী বিভিন্ন জায়গায় কিন্তু এমন ভাঙনে তীব্রতা পাচ্ছে, এবং ভাঙন রোধে কিন্তু এখন তারা দাবি জানাচ্ছেন। শুধুমাত্র নদী শাসন এবং ব্লক দিয়ে জায়গায় জায়গায় ভাঙন রোধ করলে হবে না। মুসাপুর বা যে রেগুলেটরটি ভেঙে গেছে, এটা যদি দ্রুত সরকারের উচ্চ মহল থেকে পদক্ষেপ নিয়ে পুনরায় মেরামত করা না হয়, তাহলে বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে এই এলাকার মানুষজন একদম হুমকির মুখে পড়বে। এই ছিল ফেনী নোয়াখালীর ভাঙনের আমার কাছে এখানকার থেকে সব শেষ। সহকর্মী আতিয়ার সজল যুক্ত হয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দেখা দেয় বিভিন্ন সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তাল সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। সকাল থেকে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কখনো রোদ কখনো বৃষ্টি ঝরছে। বাতাসেও বেড়েছে কিছুটা চাপ। এই অবস্থায় পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে মাছ ধরার ট্রলার গভীর সমুদ্র বন্দর থেকে সরিয়ে নিয়ে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। কুড়িগ্রামের চাকির পশার নদী দখল করে বানানো হয়েছে অসংখ্য পুকুর। মাঝখানে বাঁধ দেয়ায় বন্ধ পানি প্রবাহ, পানি নিষ্কাশন না হওয়ায় উজানের হাজার হাজার একর ফসলি জমি পরিণত হয়েছে অনাবাদি জমিতে। দখলদারদের উচ্ছেদে এলাকাবাসী আন্দোলন করলেও তা কাজে আসেনি। যদিও জেলা প্রশাসনের দাবি, অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পাখির চোখে দেখলে মনে হবে অসংখ্য খণ্ড খণ্ড পুকুর বা মাছের ঘের। দেখে বোঝার উপায় নেই এটি এক সময়ের খরস্রোতা ও গভীর চাকির পশার নদী। দখলের কারণে এখন অস্তিত্ব সংকটে প্রাকৃতিক জলাধারটি।
কুড়িগ্রামের ইটাকুড়ি থেকে থেতরাই পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার নদীর ৫টি মৌজা বিল শ্রেণীভুক্ত, যার আয়তন ২৬৫.13 একর। এর মধ্যে ২৩৫ একরই দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন নানা অবকাঠামো ও মৎস্য খামার। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ২২ জন দখলদারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পানিটা এই দিক দিয়ে এসে এই দিকে চলে গেছে, এখন তো সব বন্ধ করে দিচ্ছে। হাজার হাজার একর জমি আবার নষ্ট হয়ে যাচ্ছে। যখন যে সরকার এসেছে এর মধ্যে তাদের লোকজন ক্ষমতাসীনরা দখল করে নিয়ে পুকুর বানিয়েছে। চাকিরপশার নদীর মাঝ বরাবর এভাবেই আড়াআড়িভাবে প্রায় ৫০০ মিটার পাকা সড়ক নির্মাণ করে বন্ধ করা হয়েছে মূল প্রবাহ। এর ফলে উজানের প্রায় ২০,০০০ হেক্টর আবাদি জমি অনাবাদিতে পরিণত হয়েছে। কয়েকজন কৃষক জানালেন কিভাবে বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরির ফলে ধ্বংস হয়েছে ফসলি জমি। পানিটা যাওয়ার যে রাস্তাটা ছিল সেখানে একটা আড়াআড়িভাবে একটা পাকা রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে কোনো ব্রিজ নাই। ৩ ফসলি জমি, এখন এক ফসলি যে করি তারও আমরা জলাবদ্ধ যন্ত্রে পাই না। নদী উদ্ধারে বিভিন্ন সময় নদী কমিশন ও উচ্চ আদালত নির্দেশনা দিলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী যা প্রয়োগ করা দরকার বর্তমান প্রশাসন তাই প্রয়োগ করবে। তবে জেলা প্রশাসনের দাবি নদী উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে কিছু জমি পূর্বে ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়েছে, তার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। তাছাড়া এখানে বেশ কিছু অবৈধ দখলদারও আছে, তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে। চাকিরপশার নদীর উৎপত্তি ইটাকুড়ি আর প্রবাহ মিলেছে তিস্তায়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, কুড়িগ্রাম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই কমেছে মূল্যস্ফীতি। গত জুলাই মাসের তুলনায় আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ৩.৫%। যদিও এখনও তা রয়েছে প্রায় ১১.৫%-এর কাছাকাছি। সার্বিক মূল্যস্ফীতিও কমেছে আগস্টে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসে কমল দেশের মূল্যস্ফীতির হার। রাজনৈতিক পট পরিবর্তনের মাস আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হ্রাসের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খাদ্য মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ পরিসংখ্যান আগের মাসের তুলনায় খাদ্য মূল্যস্ফীতির হার ৩.৫% কমে গেল আগস্টে নেমেছে ১১.৩৬%। জুলাই খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪.১০%, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও এ সময়ে বাজারে মোটা চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা আর ডিমের দাম ডজনে বেড়েছে ৫ থেকে 10 টাকা। BBS এর প্রতিবেদন বলছে জুলাই মাসের তুলনায় আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ১.১৭% কমে দাঁড়িয়েছে ১০.৪৯%। তবে সাধারণ ও খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এ খাতের মূল্যস্ফীতি জুলাইয়ের ৯.৬৮% থেকে বেড়ে তা ৯.৭৪% দাঁড়িয়েছে। এ সময় শহরের তুলনায় গ্রামে বেশি ছিল সব ধরনের মূল্যস্ফীতি, অর্থাৎ বাজারে নিত্যপণ্য কিনতে শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে গেল আগস্টে। গ্রামের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০.৯৫% ও খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১.৪৪%, যা শহরে ছিল যথাক্রমে ১০.০১% ও ১১.২৪%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি করা ৩৯৯টি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এমপি কোটায় আনা ২১ কোটি টাকা মূল্যের দুটি গাড়িও নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দীর্ঘসূত্রিতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আমদানি পরবর্তীতে ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য ৩৯৯টি গাড়ি কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার যেমন রয়েছে তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং BMW ব্র্যান্ডের দামি গাড়িও। এটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গা অকুপাই করে আছে। আমরা চাই জরুরি ভিত্তিতে এগুলো অকশন করা হোক। এই অবস্থায় প্রথম পর্যায়ে ১৬.১০ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং ৫.১৭ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার ১৮ সেপ্টেম্বর নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজার গাড়িটি কুমিল্লার ৭ আসনের সাবেক সংসদ আলী আশরাফের। ল্যান্ড ক্রুজারটা ২২ সালে একজন
কোনো একজন সংসদ সদস্য উনি আমদানি করেছিলেন, মানে বিল অফ এন্ট্রিটা বা ইয়েটা ওনার নামে দেয়া। আর যেটা মার্সিডিজ বেঞ্জ, যেটা জেসি ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান গুলশানে বোধহয় কার ইম্পোর্টার, তাদের নামে আমদানিকৃত। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কার শেডে। বিক্রি না হওয়া অন্তত ৮০টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিল। এই ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা বলছেন শিল্প মালিকেরা। পাওয়ার পরে যে প্রসেসগুলো আছে, ডকুমেন্টেশনের যে ঝামেলাগুলো আছে, সেগুলো যিনি টেন্ডারটা পাবে তার পোহাতে হবে, কিন্তু এটা তো টোটাল একটা প্যাকেজ হওয়া দরকার। বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম ১ থেকে ২ কোটি টাকা হলো আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে ৮১০% শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে। এর আগেও অসংখ্যবার নিলামে বিক্রি করতে না পারা মহামূল্যবান গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে হয়েছে। চট্টগ্রাম বন্দরে কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম শহরের প্রধান সড়কগুলোতে আজ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিতে বিভিন্ন সড়কে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পার্থ, অবৈধ ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে এবং চট্টগ্রামের শহরের প্রধান সড়কগুলোতে গত কিছুদিন ধরে যে বার দাপিয়ে বেড়াচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং তাদেরকে সহায়তা করতে আমরা নগরীর বিভিন্ন পয়েন্টগুলোতে দেখেছি ছাত্রবৃন্দকেও। সেক্ষেত্রে আমরা দেখেছি গত কিছুদিন ধরেই আসলে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা দেখেছি অবৈধ যে ব্যাটারি চালিত রিক্সাগুলো রয়েছে নগরীর বিভিন্ন সড়ক থেকে শুরু করে অলিগলি কিন্তু তারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। সেক্ষেত্রে ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু অযাচিতভাবেই কিন্তু তারা এই মাঠে বা কিংবা প্রধান যে সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো তারা চালাচ্ছেন। সেক্ষেত্রে গতকাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে অলিগলি ছাড়া কিন্তু প্রধান সড়কগুলোতে আর ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে তারা চালাতে পারবে না। এবং সেক্ষেত্রে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, বিশেষ করে জিএসির মোড়, টাইগার পাস, প্রবর্তক, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যাটারি চালিত রিক্সা না চালানোর জন্য আসলে প্রধান সড়কগুলোতে অনুরোধ করা হয়েছে। এবং আমরা গত কিছুদিন ধরে দেখেছি আসলে অনিয়ন্ত্রিতভাবে এই রিক্সা চালানোর কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, অনেক জায়গায় প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটেছে। এবং সড়কে যে যানজট, সেই যানজট কিন্তু আমরা দেখেছি যে ব্যাটারি চালিত রিক্সার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যানজট হচ্ছে। তো সেক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজকে থেকে বলা হয়েছে যাতে তারা কোনোভাবেই আর ব্যাটারি চালিত রিক্সা যাতে প্রধান সড়কগুলোতে চলতে না পারে, সেজন্য আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের সাথে যে ছাত্রবৃন্দ রয়েছে তারাও কিন্তু আমরা দেখেছি একসাথে পুলিশ বাহিনী, ট্রাফিক পুলিশের সদস্য যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সহায়তা করছেন। এবং চট্টগ্রামের কথা যদি বলি, আসলে অনিয়ন্ত্রিতভাবে এই ব্যাটারি চালিত রিক্সা চালানোর কারণে নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, টাইগার পাস, আগ্রাবাদ কিংবা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সব জায়গায় কিন্তু প্রচণ্ড নগর জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে বিভিন্ন সময় আসলে আমরা দেখছি কিন্তু দুর্ঘটনা ঘটছে। সেই ধরনের দুর্ঘটনা এড়াতে কিংবা ব্যাটারি চালিত রিক্সাগুলো যাতে আর প্রধান সড়কে চালাতে না পারে, তারা যাতে অলিগলির মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই জন্যই মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর টাইগার পাস এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই। ইমরানকে মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে সরকারকে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে পিটিআই। রোববারের কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় পাকিস্তান তেহরিক ইসলাম ইনসাফের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার ইসলামাবাদে জড়ো হয় হাজার হাজার পিটিআই সমর্থক। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতেই এদিন রাজধানী শহরের উপকণ্ঠে সমাবেশ করে পাকিস্তান তেহরিক ইনসাফ। সমাবেশে বক্তব্য রাখেন দলটির শীর্ষ নেতারা। সবার দাবি একটাই, ইমরান খানের মুক্তি। দেশকে রক্ষা করতে তার বিকল্প নেই বলে দাবি করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে আসতে বাধা দেয়ায় শাহবাজ সরকারের তীব্র সমালোচনা করেন নেতারা। পিটিআই ও ইমরান খানকে সরকার ভয় পায় বলেও অভিযোগ করেন তারা।
এদিন ইমরানকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন দলটির নেতারা। একই সঙ্গে সরকারকে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে দলটি। এর মধ্যে ইমরানকে ছেড়ে না দিলে নিজেরা তাকে মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চলতি মাসে একই দাবিতে লাহোরে বিশাল সমাবেশ করার কথা রয়েছে পিটিআই-এর। এমনকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দেওয়া হয়েছে। এজন্য এদিন সমর্থকদের প্রস্তুত থাকতে বলা হয়। এর আগে সমাবেশ ঘিরে সারা দেশ থেকেই রাজধানীতে আসে পিটিআই সমর্থকরা। অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়, জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এরপরও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে ইমরান সমর্থকদের। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকে একের পর এক মামলা হয় তার বিরুদ্ধে। 1 বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী আছেন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ভারত সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো টাইগারদের দলগত অনুশীলনে যোগ দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছুটি কাটিয়ে ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জেতা মেহেদী হাসান ব্যস্ত। 6ষ্ঠ দিনের মতো চলমান ক্যাম্পে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে সিরিজের জন্য গেল 4 আগস্ট থেকে শুরু হয় টাইগারদের অনুশীলন। যদিও প্রথম 4 দিন অনুশীলন করেছেন কেবল সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা। সোমবার সকাল 9:30টায় শুরু হওয়া অনুশীলন চলে দুপুর 1টা পর্যন্ত। তবে পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন খান ছাড়া যেখানে ছিলেন না কোনো বিদেশি কোচিং স্টাফ, দেশি কোচ সোহেল ইসলাম, তারেক আজিজ খান আর মিজানুর রহমান বাবুলের অধীনে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। এদিন ভারত সফরের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবেন শান্তর দল। 12 তারিখ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহের। তার আগ পর্যন্ত অনুশীলন চলবে দেশি কোচদের অধীনে। 2টো টেস্ট আর 3টি টি-20 খেলতে 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির আহ্বান। সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরার পরামর্শ। এবং পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে ইতালি গমেনুচ্ছুদের বিক্ষোভ। দূতাবাসের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই আটকে রাখার অভিযোগ। ভুক্তভোগী 1 লাখের বেশি। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।